স্নেহের ছাত্ররা, আজকে আবার আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমাদের তৃতীয় ভার্চুয়াল ক্লাস শুরু হবে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আজকে তোমাদের বায়ুমণ্ডলের সেকেন্ড পার্টটা আমি আজকে একটুখানি আলোচনা করব। এর আগের দিন তোমাদের বায়ুমণ্ডলের প্রথম অংশটা পড়িয়েছি। তোমরা জানো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বিরাট বড় এবং এটাকে ক্লাসেও এমনি আমাকে ভাগে ভাগে পড়াতে হয়, 5-6টা পিরিয়ড লেগে যায়। তো এখানেও সেরকম 3-4টে পার্টে পড়াবো। আজকে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মূলত বায়ুমণ্ডলের উষ্ণতা বিষয়ক বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা পরপর স্লাইডগুলো দেখতে থাকো এবং আলোচনা শুনতে থাকো। একটু আগেই বললাম যে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। তো আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমরা বায়ুমণ্ডলের এই যে অধ্যায়ের মধ্যে বায়ুর উষ্ণতা সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা আমরা করব বা তোমরা যে বিষয়গুলো পড়বে বা জানতে পারবে, সেটাকে আমরা এই 7টা ভাগে, দেখো এখানে 7টা ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা সূর্যরশ্মির তাপীয় ফল সম্পর্কে পড়ব। দ্বিতীয়, আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি সম্পর্কে কিছুটা পড়ব। তৃতীয় হচ্ছে উষ্ণতার প্রসর সম্পর্কে পড়ব। চতুর্থ হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো আমরা একটুখানি দেখব। পঞ্চম হচ্ছে সমষ্ণ রেখা ও তাপ বিষুবরেখা, মূলত সংজ্ঞামূলক, এটা আমরা একটু দেখব। ষষ্ঠ হচ্ছে তাপমণ্ডল, সেই তাপমণ্ডলের যে শ্রেণীবিন্যাস সেগুলো আমরা এখানে দেখব। এবং সবশেষে আমরা যেটা দেখব, গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলছি। মূলত বায়ুর উষ্ণতার মধ্যে এই 7 রকম জিনিস আমাদের পড়তে হয়। তো সেটাকেই খুব সংক্ষিপ্ত আকারে আমি এখানে রাখবো, তার কারণ চ্যাপ্টারটা বিরাট বড়, সুতরাং একটা ক্লাসে শেষ করতে গেলে আমাকে একটুখানি তাড়াতাড়ি পড়াতে হবে। তো সেই মতনই আমি একটুখানি দ্রুত এগুলো আলোচনা করব। আমরা প্রথমটা শুরু করছি, বায়ুর উষ্ণতা ও সূর্যরশ্মির তাপীয় ফল। কি বলা হয়েছে এখানে একটুখানি দেখো, স্লাইডটা একটুখানি পড়তে হবে তোমাদের। অবশ্যই সাথে বইটাকে রাখবে। আমি এর আগের ক্লাসেও বলেছি যে পড়ার সময় অবশ্যই কিন্তু সাথে তোমাদের পাঠ্য বইটাকে পাশে রেখে পড়বে। বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান এবং একমাত্র উৎস হলো সূর্য। এই সূর্য থেকে আলোক তরঙ্গ 1,86,000 কিলোমিটার, 1,86,000 মাইল প্রতি সেকেন্ড গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। সূর্য থেকে বিকিরিত তাপের যে অতি ক্ষুদ্র অংশ আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকেই বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনকামিং সোলার রেডিয়েশন, বা সংক্ষেপে এটাকে আমরা বলছি ইনসোলেশন। অর্থাৎ সূর্য থেকে, তোমরা জানো যে সূর্যের বাইরের দিকে তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে তাপমাত্রা ক্ষুদ্র আলোক তরঙ্গ রূপে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে, যার তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মাইক্রনেরও কম, সেই ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট আলোক কণা সেটা পৃথিবীর দিকে আসছে। কতটা গতিবেগে? না, আলোর যা গতিবেগ 1,86,000 মাইল প্রতি সেকেন্ড, এই গতিবেগে আসছে এবং পৃথিবীর ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এটাকেই আমরা বলছি সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনকামিং সোলার রেডিয়েশন। তবে সূর্য থেকে আগত এই যে ইনকামিং সোলার রেডিয়েশন, এটাকে যদি আমরা 100% ধরি, অর্থাৎ পুরোপুরি 100% যদি আমরা ধরি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখান থেকে শতকরা 34% সৌরশক্তি কিন্তু বায়ুমণ্ডলের এবং ভূপৃষ্ঠের দ্বারা বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপেই সরাসরি মহাশূন্যে ফিরে যায়, পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে। এই যে 34% সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে না পেরে আবার সেটা মহাশূন্যে ফিরে যাচ্ছে, এটাকে আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। তাহলে বাকি রইল কতটুকু? ওই 100% থেকে যদি 34% চলে যায়, তাহলে বাকি থাকছে শতকরা 66% সৌরশক্তি। এই 66% সৌরশক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করায়। এই অংশটাকেই কিন্তু আমরা বলে থাকি যে কার্যকরী সৌর বিকিরণ বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন।
অর্থাৎ সূর্য থেকে আগত সৌরশক্তির পুরোটাই কিন্তু আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারছে না। তার একটা অংশ মহাশূন্যে ফিরে যাচ্ছে অ্যালবেডো হিসেবে, যেটা 34% এর মতন, এবং বাকি 66% এটাই কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলকে তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। যে কারণে আমরা এই যে 66% সৌরশক্তি, এটাকেই আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ, যেহেতু এটা কার্যকরীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সক্ষম হচ্ছে। এরপর আরেকটা জিনিস দেখো, তাপের সমতা, হিট ব্যালেন্স বা কেউ এটাকে হিট বাজেট বলে, তাপের আয়ব্যয়ক এরকম ভাবেও বলতে দেখা গেছে কোনো কোনো বইতে। তো সেখানে কি বলা হচ্ছে, যা পৃথিবীতে অদ্ভুতভাবে তাপের ভারসাম্য রক্ষিত হয়ে চলেছে, তাই পৃথিবী এখনো জীবকুলের আবাসস্থল। এটা সম্ভব হয়েছে তাপের সমতার জন্য। দিনের বেলায় ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল যে পরিমাণ, যেটা আমরা আগের স্লাইডেই পড়ে এলাম যে 66% ক্ষুদ্র তরঙ্গের সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়, রাতের বেলায় সমপরিমাণ তাপ বৃহৎ তরঙ্গ রূপে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতার মধ্যে ভারসাম্য বজায় থাকে। এই জন্য পৃথিবীকে বলা হয় এটি কালো বস্তু বা ব্ল্যাক বডি, অর্থাৎ সে তাপ শোষণও করছে আবার তাপ ফিরিয়েও দিচ্ছে, অর্থাৎ বিকিরণও করছে, যেটা একটা ব্ল্যাক বডির মূল ধর্ম। অর্থাৎ এখানে তাপের সমতা আমরা এর পরের স্লাইডে একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইনসোলেশন বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন সেটা পৃথিবীতে আসছে, পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, আর কিভাবেই বা তাপের সমতা রক্ষিত হচ্ছে। তো আমরা পরের স্লাইডে এইখানে দেখো দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনের বাঁ দিকে এবং স্ক্রিনের ডান দিকে। এখানে আমার একটু কার্সারটাও একটুখানি দেখবে। প্রথমে স্ক্রিনের বাঁ দিকের যে ছবিটা, এখানে আমরা ইনসোলেশনের বিষয়টাকে দেখানোর চেষ্টা করেছি, বিশেষ করে কার্যকরী সৌর বিকিরণ যেটা 66% আর অ্যালবেডো যেটা 34%, সেই দুটোকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সূর্য থেকে এই নীল অংশটা হচ্ছে বায়ুমণ্ডল, তারপরে এই যে খয়েরি রঙের অংশ এটাই হচ্ছে পৃথিবী, অর্থাৎ সূর্য থেকে মহাশূন্য পেরিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে এই ভূপৃষ্ঠে তাপ পড়ছে। তো এর ফলে আমাদের বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠ কতটা উত্তপ্ত হচ্ছে না, সূর্য থেকে আগত সৌরশক্তিকে যদি আমি 100% ধরি, তাহলে তার 47% এবং 19% এই দুটো মিলে 66% হচ্ছে। এই দুটো মিলে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, যেটাকে আমরা একটু আগেই বলে এলাম কার্যকরী সৌর বিকিরণ বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন। আর এই আসতে গিয়েই বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে বা ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট অংশ থেকে তাপ কিন্তু আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে 9% বা বায়ুমণ্ডলের মাধ্যমে, মেঘের মাধ্যমে 23% এবং ভূপৃষ্ঠ থেকে সরাসরি 2%। এই তিনটে যোগ করে দেখো 9 + 23 + 2, এটা হচ্ছে কিন্তু 34%, যেটাকে আমরা একটু আগেই অ্যালবেডো বলেছি। অ্যালবেডো হচ্ছে এই 34% আর ইফেক্টিভ সোলার রেডিয়েশন এই 66%। তাহলে এর মাধ্যমে আমরা সূর্যরশ্মির তাপীয় ফলের একটা পরিচয় পেলাম, যে কিভাবে ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এইখানে দেখো ডান দিকের যে ছবিটা রয়েছে, ওপরটায় লেখাই রয়েছে বড় করে যে দ্য আর্থস হিট বাজেট, পৃথিবীর তাপের সমতা বা তাপের আয়ব্যয়ক। এখানে সংক্ষিপ্তভাবে দেখো যে পরিমাণ সৌরশক্তি আসছে তার শতকরা 51% শর্ট ওয়েভের মাধ্যমে, শর্ট ওয়েভ মানে হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে যেরকম আসছে, আবার রাত্রিবেলায় লং ওয়েভের মাধ্যমে, লং ওয়েভ মানে হচ্ছে বৃহৎ তরঙ্গ রূপে, যেটা মূলত টেরেস্ট্রিয়াল রেডিয়েশন এবং বাতাসের মাধ্যমে এবং কন্ডেনসেশনের মাধ্যমে যেটা আবার ফিরে চলে যাচ্ছে, সেটাও কিন্তু 51%। সুতরাং যে পরিমাণ তাপ দিনের বেলায় প্রবেশ করছে পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠে, প্রায় সমপরিমাণ তাপ, যার জন্য এখানে +51
-51, এই দুটোকে দেখিয়ে তাপের আয়ব্যয়কটাকে দেখানো হয়েছে। অর্থাৎ যে পরিমাণ, এবং এটা কিন্তু গ্লোবাল বেসিসে হচ্ছে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এই তাপের যে সমতা সেটা কিন্তু রক্ষিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি এর পরের স্লাইডে। এখানে দেখো আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, তিনটে পদ্ধতি। কি কি সেই তিনটে পদ্ধতি? এক হচ্ছে বিকিরণ, রেডিয়েশন, দুই হচ্ছে পরিবহন বা কন্ডাকশন, আর তৃতীয় হচ্ছে পরিচলন বা কনভেকশন। পরের স্লাইডে এইগুলোকে আমরা ছবিতে, এবং তার পরের স্লাইডে আমরা এগুলোর সংজ্ঞাগুলো একবার দেখে নেব। এছাড়াও আরেক রকম ভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সেটা কিভাবে? না, এই যে একদম নিচের লাইনে লেখা রয়েছে দেখো, যে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমেও তাপের সঞ্চালন হতে পারে, একে বলে অ্যাডভেকশন। এখন দেখো এই যে তিনটে পদ্ধতি, আমরা পরিচলন, পরিবহন এবং বিকিরণ, যে তিনটে পদ্ধতির কথা আগের স্লাইডেই পড়ে এলাম, সেই তিনটে পদ্ধতিকে এখানে দেখানো হয়েছে। এক হচ্ছে রেডিয়েশন, দুই হচ্ছে কনভেকশন, আর তিন হচ্ছে কন্ডাকশন। এখানে একটা জিনিস তোমাদের বলবো, যে এই তিনটে পদ্ধতিকে আমরা আলাদাভাবে দেখলেও এই তিনটে পদ্ধতি কিন্তু একই সঙ্গে কাজ করে। এগুলোকে কিন্তু আলাদা করে বিচ্ছিন্ন করার কোনো জায়গা নেই, যে কোনো জায়গায় রেডিয়েশন হচ্ছে, কোনো জায়গায় শুধু কনভেকশন হচ্ছে, কোনো জায়গায় শুধু কন্ডাকশন হচ্ছে, তা কিন্তু নয়। তিনটি প্রক্রিয়াই কিন্তু সিমালটেনিয়াসলি, অর্থাৎ যুগপৎভাবে কিন্তু কাজ করে চলেছে। কোনো জায়গায় কোনোটার প্রাধান্য বেশি, কোনোটার প্রাধান্য কম, সেটা হতে পারে, কিন্তু একদম অ্যাবসেন্ট সেটা কিন্তু বলা যাবে না। এবার আমরা চলে যাব পরের স্লাইডে, যেখানে এই তিনটে পদ্ধতির সংজ্ঞাগুলো বলা রয়েছে। বিকিরণ। কোনো জড় মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে বলা হয় বিকিরণ। ক্ষুদ্র তরঙ্গ রূপে আগত সৌর বিকিরণ বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছালেও এতে বায়ুস্তর উত্তপ্ত হয় না। ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গের পার্থিব তাপ বিকিরণ শুরু করলে তার দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই হচ্ছে বিকিরণ। অর্থাৎ বিকিরণে সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারছে না সৌরশক্তি, তার কারণ যখন সৌরশক্তি আসছে তখন সেটা ক্ষুদ্র তরঙ্গের, কিন্তু যখন টেরেস্ট্রিয়াল রেডিয়েশন হচ্ছে, বা যেটাকে আমরা এখানে পার্থিব তাপ বিকিরণ বললাম, সেই টেরেস্ট্রিয়াল রেডিয়েশন সেটা কিন্তু দীর্ঘ তরঙ্গে পরিণত হচ্ছে, তখন কিন্তু তার দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিবহন। পরস্পর সংলগ্ন দুটি অসম উত্তাপ বিশিষ্ট বস্তুর অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপের অপসারণ প্রক্রিয়াকে বলে, এখানে একটু বানানটা ভুল আছে, পরিবহন। উভয় পদার্থের উত্তাপ সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। মূলত এটা বায়ুমণ্ডলের নিম্ন স্তরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। আর পরিচলন হচ্ছে উত্তপ্ত বস্তুকণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর অংশে গমন করে তাপ সঞ্চালন করার প্রক্রিয়াকে বলা হয় পরিচলন। সুতরাং এই যে তিনটে প্রক্রিয়া, বিকিরণ, পরিবহন, পরিচলন, এরা কিন্তু একসঙ্গে কাজ করে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে দেখো একটা যন্ত্রের ছবি দেওয়া রয়েছে, 6 এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার। ব্রিটিশ বিজ্ঞানী জেমস 6 এই থার্মোমিটারটি উদ্ভাবন করেন, যার সাহায্যে কোন একটি স্থানের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আমরা জানতে পারি। এখানে দেখো থার্মোমিটারটা এই হুকের মাধ্যমে দেওয়ালে ঝোলানো যায়। এইখানে একটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড করার কাচের নল রয়েছে, আর একটা জায়গায় রয়েছে মিনিমাম। তো এইখানে দিনের বেলায় দুটোর ওপরে কিন্তু একটা পিন রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকার ফলে এই মার্কারির ওপরে যে পিনটা থাকে, সেই পিনটা আস্তে আস্তে ওপর দিকে যেতে যেতে একটা জায়গায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা, সেইখান পর্যন্ত যাওয়ার পর আবার আস্তে আস্তে এই মার্কারিটা নামতে থাকে, কিন্তু পিনটা কিন্তু সেখানেই আটকে থাকে। সেটা দেখেই কিন্তু আমরা ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রাটাকে রেকর্ড করতে পারি। একই রকম ভাবে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু আমরা ওই একই রকম ভাবে রেকর্ড করতে পারি। অর্থাৎ একই যন্ত্রের সাহায্যে আমরা কোন একটি স্থানের কোন একটি নির্দিষ্ট দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা, এই দুটোই কিন্তু
রেকর্ড করতে পারছি। এবার দেখো উষ্ণতার প্রসর বলে একটি বিষয়, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসেবে অনেক পরীক্ষাতে আসে। সংজ্ঞাটা আগে প্রথমে দেখে নাও যে একটি নির্দিষ্ট স্থানে দিন বা মাস বা বছরে সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার অন্তরফল বা বিয়োগফলকে বলা হয় উষ্ণতার প্রসর বা রেঞ্জ অফ টেম্পারেচার। সময় অনুসারে একে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর, দুই হচ্ছে মাসিক উষ্ণতার প্রসর, তিন হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। অর্থাৎ আরেকটু সহজ করে বললে বিষয়টা এরকম দাঁড়ায় যে কোনো একটা দিনে সর্বোচ্চ তাপমাত্রা হয়তো আমরা রেকর্ড করলাম 31 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার ওই দিনই সর্বনিম্ন তাপমাত্রা আমরা হয়তো পেলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই নির্দিষ্ট স্থানে ওই নির্দিষ্ট দিনে উষ্ণতার প্রসর হলো 31 মাইনাস 25 সমান 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরকম ভাবে আমরা যে কোনো জায়গার উষ্ণতার প্রসর আমরা বার করতে পারি শুধুমাত্র বিয়োগ করে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে। এবং এইটাকে যে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ওই দৈনিক, মাসিক এবং বার্ষিক, এটা করা হয়েছে এই কারণে যে যদি আমরা নির্দিষ্ট একটা দিনের পরিপ্রেক্ষিতে যদি আমরা উষ্ণতার প্রসর মাপি তাহলে সেটাকে আমরা বলবো দৈনিক উষ্ণতার প্রসর, যেটা আমি একটু আগে বললাম যে সর্বোচ্চ তাপমাত্রা ধরা যাক 31 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি, তাহলে হবে 6 ডিগ্রি ওই দিনের জন্য। সুতরাং এইটা হবে ডায়রোনাল রেঞ্জ অফ টেম্পারেচার বা দৈনিক উষ্ণতার প্রসর। পার্টিকুলার একটা মাসের ভিত্তিতে যদি আমরা উষ্ণতার প্রসরকে এইরকম ভাবেই কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। কোনো একটা মাস, মে, জুন, জুলাই, যে কোনো মাস আমি নিলাম, সেই মাসে সর্বোচ্চ তাপমাত্রা কত, 30 দিনের হোক বা 31 দিনের হোক, সেটা আমাকে প্রত্যেক দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা গুলো দেখে 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 আমাকে রেকর্ডে রাখতে হবে যে কোনটা সব থেকে বেশি তাপমাত্রা হলো। একই রকম ভাবে ওই 31 দিনের বা ওই 30 দিনের সর্বনিম্ন কত তাপমাত্রা রেকর্ড হয়েছে, ওই দুটোকে বিয়োগ করলেই আমি সেই মাসের, সেটা 30 দিনেরও হতে পারে বা 31 দিনেরও হতে পারে, সেই মাসের মাসিক উষ্ণতার প্রসর পেয়ে যাব। একই রকম ভাবে বার্ষিক উষ্ণতার প্রসরও একটা নির্দিষ্ট বছরের ভিত্তিতে, সাধারণত বার্ষিক উষ্ণতার প্রসর সাধারণত জুলাই মাসের এবং জানুয়ারি মাসের উষ্ণতার পার্থক্যর সাহায্যে কিন্তু বার করা হয়। তো এই হচ্ছে উষ্ণতার প্রসর। এরপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা এবার প্রবেশ করলাম, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ। এখন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণসমূহ পড়তে গিয়ে এখানে দেখো আমি বেশ কতগুলো পয়েন্টস উল্লেখ করেছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি উষ্ণতার নিয়ন্ত্রক, ফ্যাক্টরস যাকে আমরা বলি। অর্থাৎ বায়ুর উষ্ণতা কোথায় কিরকম হবে, তার কারণ আমরা সবাই জানি যে পৃথিবীর বায়ুর উষ্ণতা সর্বত্র কিন্তু সমান নয়। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় খুব বেশি, কোনো জায়গায় আবার বিলো দ্য ফ্রিজিং এরকম দেখতে পাই। তো এগুলো কেন হচ্ছে? তো তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা ভৌগোলিক কারণ রয়েছে। তো সেই ভৌগোলিক কারণগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে মোটামুটি এই ধরনের 10-12টা পয়েন্ট, আরো কিছু কিছু স্থানীয় কারণও কিছু কিছু থাকে, কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে কতগুলো বিষয় যেগুলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটাচ্ছে, যার জন্য এগুলোকে আমরা বলছি বায়ুর উষ্ণতার নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস। কি কি দেখো এখানে তালিকার মধ্যে দেওয়া রয়েছে, আমি এক এক করে বলছি। অক্ষাংশ, উচ্চতা, জলভাগ ও স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমি ঢাল, তারপরে মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মাটি, নগরায়ন, শিল্পায়ন, এরকম আরো অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে থেকে এখানে 10-12টা কারণকে এখানে আমরা আলোচনার জন্য রেখেছি। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো এইটাকে আমি একটুখানি বেশি না লিখে আমি একটুখানি ছবি বা কিছু ছবির মাধ্যমে বা ম্যাপের মাধ্যমে কিছু স্লাইড এর পরবর্তী স্লাইড গুলোতে আমি তৈরি করেছি। সংক্ষিপ্তভাবে সেগুলোকে আমি একটা একটা করে দেখিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু অতি অবশ্যই বইটা ভালো করে, এই যে পয়েন্টস গুলো বলা রয়েছে সেই পয়েন্টস গুলো বইতে খুব ভালো করে কিন্তু পড়বে। প্রথমটা দেখো, অক্ষাংশ ও বায়ুমণ্ডলের উষ্ণতা। দুটো এখানে ছবি দেওয়া রয়েছে, তোমাদের স্ক্রিনে দেখবে একটা বাঁ দিকে এবং ডান দিকে। বাঁ দিকের যে ছবিটাতে দেখানো হয়েছে সেখানে দেখো যে সূর্যরশ্মি
দুরকম ভাবে দুটো উদাহরণ এখানে দেওয়া রয়েছে। সূর্যরশ্মি ভূপৃষ্ঠের উপরে পড়ছে, একটা দেখো এ আর একটা বি। এই যে এটা হচ্ছে এ, কার্সারটা দেখো, আর এটা হচ্ছে বি। এই দুটো ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে না, এই যে বি সিচুয়েশনটা এখানে দেখানো হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠের উপরে পড়ছে, আর এখানেও দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠের উপরে পড়ছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে না, ভূপৃষ্ঠের উপরে এই যে বি সিচুয়েশনটা আছে, এই ভূপৃষ্ঠের উপরে কিন্তু কম জায়গা জুড়ে পড়ছে, আর এখানে কিন্তু অনেকটা বেশি জায়গা জুড়ে পড়ছে। দ্বিতীয় কি পার্থক্যটা দেখতে পাচ্ছ না, এইখানে দেখো এই যে বায়ুমণ্ডল, এই যে হালকা নীল রঙের এই যে অংশটা, এটা হচ্ছে পৃথিবীর সাথে সংযুক্ত থাকা 10,000 কিলোমিটার ব্যাপ্ত সেই বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যতটা পথ অতিক্রম করে তারপরে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, এ সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা কিন্তু বেশি, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অধিক পথ অতিক্রম করে তবে গিয়ে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে হচ্ছে এই এ সিচুয়েশনটার ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই এ এবং বি, এই যে এ এবং বি, এই দুটোর মধ্যে বি নামক স্থানে কিন্তু উষ্ণতার তীব্রতা এই এর থেকে কিন্তু বেশি হবে। তার কারণ তিনটে, এক হচ্ছে লম্বভাবে পড়ছে, দুই হচ্ছে অল্প জায়গা জুড়ে পড়ছে, আর তিন হচ্ছে স্বল্প দৈর্ঘ্য অতিক্রম করে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, তার ফলে এখানে লস অফ এনার্জিটা কম হচ্ছে। সুতরাং এইভাবে আমরা যদি অক্ষাংশ ভিত্তিক দেখি, নিরক্ষরেখা থেকে যত আমি উত্তর দিকে যাব বা যত আমি দক্ষিণ দিকে যাব, ততই কিন্তু আস্তে আস্তে উষ্ণতার তীব্রতা কমতে থাকবে। এখানেও কিন্তু সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে এই জিনিসটা দেখানো হয়েছে। ভার্টিক্যাল রে অর্থাৎ লম্বভাবে পড়ছে, এবং যত আমরা উত্তর দিকে যাচ্ছি তত কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কমতে থাকছে, এবং উষ্ণতার তীব্রতাও কিন্তু যত আমরা উত্তর দিকে যাব বা যত আমরা দক্ষিণ দিকে যাব ততই কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। তো এটাই হচ্ছে অক্ষাংশের সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার সম্পর্ক। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্লাইডটায়। এখানে দেখো উচ্চতার সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার সম্পর্ক দুটো ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। একটা বাঁ দিকে তোমাদের স্ক্রিনের বাঁ দিকে, আর একটা ডান দিকে। বাঁ দিকে যে ছবিটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি। তোমরা এর আগের ভার্চুয়াল ক্লাসে আমি যেটা পড়িয়েছি তোমাদের হয়তো মনে আছে, যে আমরা ট্রপোস্ফিয়ারে বসবাস করি, এবং এই ট্রপোস্ফিয়ারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড়, যেখানে তোমরা পড়েছো যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। তো স্বাভাবিকভাবেই যে স্থান যত উঁচুতে অবস্থিত, এই বাঁদিকের ছবিটার ক্ষেত্রে বলছি, এখানে দেখো 1000 মিটার উচ্চতায় অবস্থিত একটি স্থান, সেখানে তাপমাত্রা 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তারও আগে নিচে একটা রয়েছে 0 মিটার অল্টিটিউড অর্থাৎ সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ বরাবর একটি স্থান, সেখানকার তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি সেখান থেকে 1000 মিটার উপরে উঠে গেলাম, সেখানে 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমি 2000 মিটার উচ্চতায় উঠে গেলাম, 17 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কমে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। 3000 মিটার উচ্চতায় উঠে গেলাম, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি 10.5 ডিগ্রি অর্থাৎ 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বরাবর যেখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 মিটার উচ্চতায় সেটা হয়ে গেল কিন্তু 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং পৃথিবীর যে স্থান যে উচ্চতায় অবস্থিত, স্বাভাবিকভাবেই সেই জায়গাতে নর্মাল ল্যাপস রেট কার্যকরী হওয়ায় সেখানকার উষ্ণতাও কিন্তু সেই অনুরূপই কিন্তু হবে। অর্থাৎ যে স্থানটি যত উঁচুতে সেই স্থানের তাপমাত্রা কম হবে, যে স্থান সমুদ্রপৃষ্ঠের যত কাছাকাছি তুলনামূলকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হবে। তবে এর একটা বিপরীত অবস্থা বা ডিপারচারও রয়েছে, যেটাকে আমরা এখানে টেম্পারেচার ইনভার্সন বলছি। বাংলায় তোমরা বইতে দেখবে যে বৈপরীত্য উষ্ণতা। এখন বৈপরীত্য উষ্ণতা আমরা সাধারণত দেখতে পাই পার্বত্য অঞ্চলে, পার্বত্য উপত্যকা অঞ্চলে শীতকালে রাতের দিকে সন্ধ্যাবেলায় পাহাড়ের উপত্যকার দুপাশ দিয়ে ঠান্ডা বাতাস, কারণ সেই সময় পাহাড়ের ওপরের বাতাস ঠান্ডা হয়ে ভারী হয়, ভারী বাতাস উপত্যকা বেয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকে। এই বাতাসকে বলা হয়, তোমরা জানো হয়তো, ক্যাটাবেটিক বায়ু। তো এই ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামছে এবং নিচে উপত্যকায় এসে জমা হচ্ছে, তার ফলে উপত্যকার তাপমাত্রা
স্বাভাবিকের তুলনায় কিন্তু কমে যাচ্ছে। ঠিক তখনই উপত্যকার কিছুটা উপরে তাপমাত্রা কিন্তু স্বাভাবিক থাকায় সেখানকার তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি। তার ফলে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিচ থেকে আমরা ওপর দিকে যত যাব সেখানে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দেখা যাবে যে উষ্ণতা কিন্তু বাড়ছে, যেটা স্বাভাবিকভাবে একটু আগে আমরা বাঁ দিকের যে ছবিটা দেখে আমি ব্যাখ্যা করছিলাম যে ল্যাপস রেট অনুসারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমার কথা, এখানে কিন্তু ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটছে উপত্যকা অঞ্চলে, যে উচ্চতা বাড়লে উষ্ণতা কিন্তু সামান্য হলেও বাড়ছে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। এটা ওই পার্বত্য উপত্যকা অঞ্চলেই কিন্তু সীমাবদ্ধ থাকে এবং সেটাও আবার একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। স্থল ও জলভাগের বন্টন এবং উষ্ণতা। এখানে দুটো ম্যাপ দেওয়া রয়েছে, একটা ভারতের ম্যাপ আর একটা দেখো পাশে আরেকটা ম্যাপ দেওয়া রয়েছে যেটা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া তোমরা জানো একটা দ্বীপীয় রাষ্ট্র, জাভা, সুমাত্রা, বর্নিও এই সমস্ত দ্বীপগুলো নিয়ে এই দেশটি গঠিত। এখন এই স্থলভাগ জলভাগের বন্টনের ক্ষেত্রে যেটা বলা হয় যে স্থলভাগ কিন্তু দ্রুত তাপ শোষণ করতে পারে আবার দ্রুত তাপ বর্জনও করতে পারে, তুলনায় জলভাগ ধীরে ধীরে তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তাপ বর্জন করে, যেটাকে আমরা এক কথায় বলি হিট ক্যাপাসিটি বা তাপ গ্রহিতা। এখন স্বাভাবিকভাবেই এই যে আমাদের উপত্যকা উপকূল বরাবর যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, যে কোনো একটা জায়গায় কলকাতা, পুরী, বিশাখাপত্তনম, আমি পূর্ব উপকূলের কথা বলছি, চেন্নাই, পন্ডিচেরি, যে কোনো উপকূলীয় শহরগুলোর কথা আমরা ধরি, সেখানকার তাপমাত্রা যা হবে বা সেখানকার জলবায়ু যা হবে, মধ্যপ্রদেশের কোন একটি স্থানের জলবায়ু কিন্তু এক হবে না। তার কারণ এই অঞ্চলটা জলভাগ সন্নিহিত অঞ্চলে থাকার ফলে এখানকার কিন্তু অর্থাৎ এই যে উপকূল বরাবর যে স্থানগুলো তার জলবায়ু কিন্তু কিছুটা সমভাবাপন্ন প্রকৃতির হবে, অর্থাৎ এখানে ঠান্ডাটাও খুব একটা বেশি হবে না, গরমটাও কিন্তু তীব্র হবে না। কিন্তু এই যে মধ্যপ্রদেশে একদম ভারতের মধ্যভাগে মধ্যপ্রদেশের কোনো একটি স্থান সমুদ্র থেকে অনেক দূরে, এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এই আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে অনেক দূরে, তার ফলে সামুদ্রিক প্রভাব এখানে খুব কম পৌঁছায় এই অঞ্চলে। তার ফলে এখানে কিন্তু জলবায়ুর মধ্যে একটা চরমতা আমরা দেখতে পাবো, অর্থাৎ এখানকার জলবায়ু হবে কিন্তু চরম ভাবাপন্ন, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গরম, শীতকালে কিন্তু ততোধিক ঠান্ডা। তো এইটা কিন্তু জলভাগ এবং স্থলভাগের বন্টনের উপরে কিন্তু নির্ভর করছে। আবার এই যে ইন্দোনেশিয়ার মানচিত্রটি এখানে দেখানো হয়েছে, ইন্দোনেশিয়া কিন্তু একটা দ্বীপীয় রাষ্ট্র, চারদিকে জল আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই এখানকার তাপমাত্রা অনেকটাই কিন্তু গোটা ইন্দোনেশিয়া দেশটার কথাই বলছি, বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে, তাপমাত্রা কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির হবে। অর্থাৎ এখানকার উষ্ণতার মূল কারণটা হচ্ছে কিন্তু উষ্ণতা যে সমভাবাপন্ন সেটা কিন্তু এই জলভাগ স্থলভাগের অবস্থানের দ্বারা নির্ণীত হচ্ছে। আমরা পরের স্লাইডে গিয়ে আরেকটা জিনিস দেখব, এটাও তোমরা নিচু ক্লাসে পড়ে এসেছো। একটা হচ্ছে সি ব্রিজ আর একটা হচ্ছে ল্যান্ড ব্রিজ, বাংলায় যেটাকে বলি আমরা সমুদ্রবায়ু এবং স্থলবায়ু, একটা দিনের বেলায় এবং আরেকটা রাত্রিবেলায় দেখতে পাওয়া যায়, এবং অতি অবশ্যই কোনো জলভাগ সন্নিহিত অঞ্চল, সমুদ্র বা কোনো বড় হ্রদের তীরবর্তী অঞ্চলে এটা আমরা দেখতে পাই। অর্থাৎ দিনের বেলায় আমরা কি দেখতে পাই, দিনের বেলার ছবিটা কিন্তু এই স্ক্রিনের বাঁ দিকে যেটা উপরে দেখো সূর্য রয়েছে, এটা ডিনোট করছে এটা দিনের বেলা, আর ডান দিকের ছবিটা এখানে চাঁদের একটা ছবি দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে রাত্রিবেলায়। এখানে দেখো এটা জলভাগ এবং তার পার্শ্ববর্তী স্থলভাগ, আমরা অনেকটা এটাকে উপকূল ভাগ বলতে পারি। এখানে দেখো দিনের বেলায় স্থলভাগে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, এল, লো প্রেসার। ঠিক সেই সময় জলভাগের ওপরে, সন্নিহিত জলভাগের ওপরে কিন্তু তখন হাই প্রেসার, যেটা এখানে এইচ দিয়ে বোঝানো হচ্ছে। বায়ু চলাচলের স্বাভাবিক নিয়ম অনুসারেই এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, অর্থাৎ হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহ হবে, যার জন্য যেহেতু এটা জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, যার জন্য এই বায়ুকে আমরা বলছি সি ব্রিজ। আবার রাত্রিবেলায় ঘটনাটা ঠিক কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ স্থলভাগের ওপরে কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি হাই প্রেসার, অর্থাৎ রাত্রিবেলায় তাপ ছেড়ে দিয়ে স্থলভাগ শীতল হয়ে পড়ছে এবং তার সন্নিহিত যে
বায়ুস্তর সেটাও কিন্তু ঠান্ডা হয়ে পড়ায় এইটা কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চল হয়ে পড়ছে এবং সন্নিহিত জলভাগের উপরে তখন কিন্তু নিম্নচাপ বা লো প্রেসারে, যেখানে এল লেখা রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে স্থলভাগ থেকে জলভাগের দিকে তখন বায়ু প্রবাহিত হবে, তখন এটাকে আমরা বলছি ল্যান্ড ব্রিজ বা স্থলবায়ু। সুতরাং এটাও কিন্তু স্থলভাগ এবং জলভাগের বন্টন এবং উষ্ণতা সম্পর্কিত একটি বিষয়। যখন এইটা সম্পর্কটা তোমরা লিখবে, আগের যে পয়েন্টটা আলোচনা করলাম এবং এই যে ছবিটা দিয়ে আলোচনা করলাম, এই দুটোই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এবার পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের সাথে উষ্ণতার সম্পর্কটাকে দুটো ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তোমাদের স্ক্রিনের বাঁ দিকে একটা, ডান দিকে একটা। বাঁ দিকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর স্রোতটাকে দেখানো হয়েছে দুটো রং দিয়ে দেখানো হয়েছে। নীল রঙের সেটা হচ্ছে শীতল বায়ু, লেখাই রয়েছে এই দেখো এখানটা, আমার কার্সারটা যেখানটা রয়েছে যে কোল্ড এয়ার, অর্থাৎ এই যে এগুলো এটা হচ্ছে শীতল বায়ু। আর এই যে বেগুনি রঙের এই অংশটা হচ্ছে ওয়ার্ম এয়ার, মানে হচ্ছে এইটা। তার মানেই হচ্ছে যে বায়ু প্রবাহ দু রকমের উষ্ণতা অনুসারে, একটা হচ্ছে শীতল বায়ু আর একটা হচ্ছে উষ্ণ বায়ু। যদি কোনো অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, স্বাভাবিকভাবেই সেই অঞ্চলটা উষ্ণ হবে। কোন অঞ্চলের ওপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়, স্বাভাবিকভাবেই সেই অঞ্চলটা শীতল হবে। সুতরাং কোন একটি অঞ্চল ঠান্ডা হবে না গরম হবে, সেটা যেরকম অন্যান্য অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে, সেরকম ভাবে কিন্তু বায়ু প্রবাহের উষ্ণতার ওপরেও কিন্তু অনেকাংশে নির্ভর করে। ডান দিকের ছবিটায় দেখো, এইখানে পৃথিবীর মানচিত্রের মধ্যে জলভাগের মধ্যে কতগুলো অ্যারো চিহ্ন দিয়ে কিছু দেখানো হয়েছে। এগুলো হচ্ছে সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। এখন তোমরা হয়তো আগে ওশেন কারেন্ট বা সমুদ্র স্রোত সম্পর্কে সেরকম ভাবে পড়োনি। আমি খুব সংক্ষেপে বলি যে সমুদ্রের জলের উপরিভাগ এক স্থান থেকে অন্যত্র বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্যত্র যখন পার্শ্বীয়ভাবে চলাচল করে, তখন তাকে আমরা বলি সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। এখন এই সমুদ্র স্রোত দু রকমের হতে পারে, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। এবং এই সমুদ্র স্রোতগুলোর কিন্তু বিভিন্ন রকম নাম হয়, যেমন বেঙ্গুয়েলা স্রোত, যেমন হাম্বল স্রোত, যেমন পেরু স্রোত, যেমন কুরোশীয় স্রোত, যেমন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত, এরকম বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। তো যদি কোনো উপকূলের পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, তাহলে সেই শীতল স্রোতের প্রভাবে উপকূল সন্নিহিত অঞ্চলও কিন্তু স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হয়ে যাবে। আর ঠিক উল্টোটা ঘটবে, যদি কোনো উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাহলে কিন্তু উপকূল সন্নিহিত অঞ্চল সেই উষ্ণ স্রোতের প্রভাবে উত্তপ্ত হয়ে পড়বে। এরকম বহু ঘটনা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘটে থাকে। আমি তার মধ্যে একটি বলছি, এইখানে দেখো, যে আমার কার্সারটা যেখানে রয়েছে, এখানে লেখা রয়েছে এন আটলান্টিক ড্রিফট, খুব ছোট ছোট করে। এন আটলান্টিক ড্রিফট মানে হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট, বা বাংলায় আমরা এটাকে বলি উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। এই স্রোতটা এই নরওয়ে সুইডেনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই নরওয়ে সুইডেনের এই অংশে শীতকালেও কিন্তু বন্দরগুলো বরফ মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ বরফ জমতে পারে না উপকূল অঞ্চলে, যেহেতু পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। কিন্তু এই বাল্টিক সাগর, সেখানে কিন্তু তখন বেশিরভাগটাই কিন্তু বরফাবৃত হয়ে যায়। কিন্তু এই জায়গাটায় তখন কিন্তু শীতকালে বরফ জমতে পারে না। তার কারণ হচ্ছে এই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত বা নর্থ আটলান্টিক ড্রিফট। এরকম ভাবে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের বিভিন্ন প্রভাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উপকূলের ওপরে আমরা পড়তে দেখেছি। আমরা চলে যাচ্ছি এবার পরের স্লাইডে। দেখো, এখানে ভূমি ঢালের সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার একটা সম্পর্ক দেখাতে গিয়ে আমরা যে দুটো ছবি এখানে আমি দেখিয়েছি, সেটা অ্যাকচুয়ালি আল্পস পর্বতের ঢালকে যে দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ইউবাক আর একটা হচ্ছে অ্যাড্রেট, সেটাকে এখানে আমি তুলে এনেছি দুটো ছবি। ইউবাকের অ্যাড্রেটটা কি? ইউবাকের অ্যাড্রেট হচ্ছে পর্বতের দুটো নির্দিষ্ট ঢাল। অ্যাড্রেট, এই যেখানে দেখো অ্যাড্রেট লেখা রয়েছে, অ্যাড্রেট ঢাল মানে হচ্ছে পর্বতের সেই ঢাল যে ঢালে সূর্যরশ্মি প্রচুর পরিমাণে এসে পড়ছে। আর ইউবাক ঢাল
পর্বতের ইউবাক ঢাল মানে হচ্ছে সেই ঢাল যেখানে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পতিত হচ্ছে। তার ফলে উপত্যকার দুদিকের ঢালে কিন্তু উষ্ণতাগত একটা পার্থক্য তৈরি হচ্ছে। এইখানে দেখো একই উপত্যকা, এটা উপত্যকা, পর্বত উপত্যকা, এইদিকে একটা ঢাল এবং এইদিকে একটা ঢাল। আমার কার্সারটা একটুখানি ভালো করে লক্ষ্য করো। এইটা হচ্ছে রৌদ্র করজ্জ্বল ঢাল, কারণ সূর্যরশ্মি সরাসরি এই ঢালে এসে পড়ছে, যেটাকে অ্যাড্রেট বলা হচ্ছে। আর এই অংশের ঢালে কিন্তু অত্যন্ত তীর্যকভাবে সূর্যরশ্মি এসে পড়ার ফলে এখানে কিন্তু ঠান্ডা, আর এই অংশটা কিন্তু তুলনামূলকভাবে গরম। এখানে কিন্তু একটা ফটোগ্রাফসের মাধ্যমে এই অ্যাড্রেট স্লোপ আর ইউবাক স্লোপ কে দেখানো হয়েছে। একদিকে সরাসরি সূর্যরশ্মি এসে পৌঁছাচ্ছে, আরেক দিকটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন লাগছে। তো এইরকম ভাবে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যদি দেখি, আমরা ভারতে বা অন্য কোনো দেশে যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে দক্ষিণমুখী ঢাল, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে উত্তরমুখী ঢালে কিন্তু বায়ুর উষ্ণতা বেশি হয়। তার কারণ সেখানে তুলনামূলকভাবে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তার বিপরীত ঢালের তুলনায়। ঠিক আছে, তাহলে ভূমি ঢালের সাথে এইভাবে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার একটা সম্পর্ক টানতে পারি। আমরা চলে যাচ্ছি মেঘাচ্ছন্নতা ও বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে। মেঘাচ্ছন্নতা নিয়ে সেরকম ভাবে কিছু বলার নেই, এখানে জাস্ট দুটো ছবি দেখানো হয়েছে, দুটোই দিনের বেলায়। বাঁ দিকের ছবিটাতে দেখানো হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন, আর ডান দিকের ছবিটাতে দেখানো হয়েছে আকাশ পরিষ্কার। এখন এই দুটো পরিস্থিতিতে কি হবে? বায়ু উষ্ণতার মধ্যে কিন্তু এই দুটো পরিস্থিতিতে ডিফারেন্স তৈরি হবে। একদম বাঁ দিকের যে ছবিটা, যেখানে আমরা দেখাচ্ছি যে দিনের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এই সময় কিন্তু বায়ুর উষ্ণতা এখানে কম হবে। আর ডান দিকে যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ একদম মেঘমুক্ত, এখানে কিন্তু বায়ুর উষ্ণতা তুলনামূলকভাবে বেশি হবে। রাত্রিবেলায় কিন্তু এই ঘটনাটা ঠিক উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। এখানে একসঙ্গে তিনটি পয়েন্টকে আলোচনা করা হয়েছে: অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ এবং মাটি মানে মৃত্তিকা। এই তিনটের সাথে বায়ুমণ্ডলের উষ্ণতাগত কি সম্পর্ক? অধঃক্ষেপণের ক্ষেত্রে দেখো যে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হয়। এই দু একদিন ধরে একটুখানি বৃষ্টি হচ্ছে বা একটু নিম্নচাপ তোমরা এখন দেখতে পাচ্ছ, তার ফলে বায়ুর উষ্ণতা কিন্তু গত সপ্তাহে যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু ড্রপ করে গেছে। অর্থাৎ বৃষ্টি পড়লে, অধঃক্ষেপণ হলে, সেটা বৃষ্টি হোক বা তুষারপাত হোক, যাই হোক, বায়ুর উষ্ণতা কিন্তু কমবে। সুতরাং অধঃক্ষেপণের পরিমাণের উপরে নির্ভর করে কোন অঞ্চলের বায়ুর উষ্ণতা কতটা বেশি বা কম হবে। দ্বিতীয় হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। এখানে দেখো স্বাভাবিক উদ্ভিদ দেখাতে গিয়ে আমি আমাজনের একটা ছবি এখানে দেখিয়েছি। ঘন অরণ্য, ঘন অরণ্যের মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। তো এই স্বাভাবিক উদ্ভিদের সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার কি সম্পর্ক? না, স্বাভাবিক উদ্ভিদ যত বেশি থাকবে কোনো একটি অঞ্চলে, সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তত বেশি হবে। আর বৃষ্টি কি হলো, বৃষ্টি যদি বেশি হয় তাহলে কি হবে সেটা তো আমি একটু আগেই ব্যাখ্যা করলাম। আর এর ঠিক উল্টোটা, অর্থাৎ যদি কোনো অঞ্চল, সেখানে যদি স্বাভাবিক উদ্ভিদ না থাকে, একদম ডান দিকের যে ছবিটা দেখো, একদম কোনো গাছপালা নেই, এটা একটা মরুভূমির ছবি, স্বাভাবিকভাবে এখানে উষ্ণতার পরিমাণ বেশি হবে। তার কারণ এখানে ভেজিটেশন কাভারটা নেই, এবং স্বাভাবিক উদ্ভিদ না থাকার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার ফলে বাতাস সেটা ঘনীভবন হতে পারছে না। ঘনীভূত না হলে সেখানে মেঘের সৃষ্টি হবে না এবং বৃষ্টিপাত হবে না। সুতরাং এগুলো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মাটি, মাটির সাথে বায়ুমণ্ডলের কি সম্পর্ক? আলগা মাটি যদি হয় বা একটুখানি ঘন রঙের যদি মাটি হয়, সে কিন্তু বেশি পরিমাণে তাপ শোষণ করবে, আর বেশি পরিমাণে তাপ শোষণ করলে সেখান থেকে কিন্তু বায়ুর উষ্ণতা বেশি হবে। সুতরাং এইভাবে আমরা এই তিনটে পয়েন্টকে একসঙ্গে এখানে আলোচনা করলাম ছবির মাধ্যমে। এক হচ্ছে অধঃক্ষেপণ, দুই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, এবং তিন হচ্ছে মাটি। এবার আমরা চলে যাচ্ছি একদম শেষের দুটো পয়েন্টে। একটা হচ্ছে নগরায়ন। নগরায়ন পয়েন্ট একটুখানি ঢেকে গেছে, যাই হোক, নগরায়ন আমি বলে দিলাম। আর একটা হচ্ছে শিল্পায়ন। তো এই নগরায়ন এবং শিল্পায়ন, তার সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার সম্পর্কে এটা আমরা সবাই জানি। এখানে দুটো ছবির মাধ্যমে এই নগরায়ন এবং একটা শিল্পের ছবি দেখানো হয়েছে।
তো নগরায়নের পরিমাণ যত বাড়ছে, নগরায়ন মানে হচ্ছে শহর গড়ে ওঠার একটা প্রক্রিয়া, যত এরকম ভাবে পরিকল্পিত বা অপরিকল্পিত ভাবে শহর গড়ে উঠবে, স্বাভাবিকভাবেই বায়ু দূষণের মাত্রা সেখানে কিন্তু বৃদ্ধি পাবে। এবং তার ফলে কি হবে, আমরা এর পরেই যখন আমরা গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং পড়বো, সেখানে আমরা এগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সেখানে কিন্তু বায়ুর উষ্ণতা বাড়বে, যার জন্য গ্রামাঞ্চলে বা পার্বত্য অঞ্চলে উষ্ণতা কম থাকার কারণ হচ্ছে কিন্তু এই নগরায়ন বা এই শিল্পায়নের ফলে বাতাসে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো এসে মিশছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রা শোষণ করে রাখছে, তাপমাত্রাকে কিন্তু অ্যাবজর্ব করে রাখার ফলে বায়ুর উষ্ণতা কিন্তু সেখানে বাড়ছে। সুতরাং আমি শহরে থাকি না আমি গ্রামে থাকি, আমি পাহাড়ি অঞ্চলে থাকি না আমি পর্বতের নিচে থাকি, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার অন্যতম নির্ধারক হতে পারে, যেটা আমরা এখানে ছবির মাধ্যমে দেখালাম। তাহলে এইটার মাধ্যমে আমি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে 12টা পয়েন্ট আমি প্রথমে উল্লেখ করেছিলাম প্রথম দিকে স্লাইডে, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এটা খুব ভালোভাবে তোমরা বইতেও পড়বে এবং এই স্লাইডগুলোও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা চলে যাচ্ছি এর পরের অংশে, সমষ্ণ রেখা ও তাপ বিষুব রেখা। এখন সমষ্ণ রেখা কি, আমি আগে সংজ্ঞাটা এখানে পড়ি। আইসোথার্ম ইংরেজিতে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের সমান উষ্ণতাযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে, এখানে বানানটা একটু ভুল আছে, তাকে সমষ্ণ রেখা বলা হয়। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট স্থানে কোন একটি নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের উপরে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যখন আমরা একটা রেখার সাহায্যে, একটা কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করব, কোথায় যুক্ত করব না মানচিত্রের মধ্যে। মানচিত্রে যখন আমরা একটা জায়গার সাথে আরেকটা জায়গাকে এমন ভাবে যুক্ত করব যে সেই জায়গাগুলোর তাপমাত্রা ধরা যাক 20 ডিগ্রি সেন্টিগ্রেড কি 30 ডিগ্রি কি 32 ডিগ্রি, সুতরাং আমি যে তাপমাত্রার সমষ্ণ রেখা আঁকবো, আমার উদ্দেশ্য হবে যে সেই জায়গাগুলোকে যুক্ত করা যে জায়গাগুলোর উষ্ণতা এক, সেটা 20 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, এবং এই অনুসারে আমি একাধিক সমষ্ণ রেখা মানচিত্রের মধ্যে আমরা আঁকতে পারি। এবার বৈশিষ্ট্যগুলোকে একটু দেখে নেওয়া যাক। এই রেখাগুলো মূলত পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়, জলভাগের ওপরে প্রায় সমান্তরালে থাকলেও স্থলভাগের ওপরে আঁকাবাঁকা হয়। দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে এই রেখাগুলো ঘনভাবে অবস্থান করে। আমি পরের স্লাইডে এগুলো একটু ব্যাখ্যা করব। দ্বিতীয় হচ্ছে তাপ বিষুব রেখা বা হিট ইকুয়েটর। এটা কিন্তু সমষ্ণ রেখার মতন, কিন্তু সমষ্ণ রেখা নয়। সংজ্ঞাটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে নির্দিষ্ট দিনে প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যোগ করে প্রাপ্ত কাল্পনিক রেখাকে তাপ বিষুব রেখা বলা হয়। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই রেখাগুলিও যথাক্রমে কিছুটা উত্তরে ও দক্ষিণ দিকে সরে যায়। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি এটাকে ব্যাখ্যা করার জন্য। এখানে দেখো তোমাদের সামনে দুটো মানচিত্র দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, একটা বাঁ দিকে এবং একটা ডান দিকে। বাঁ দিকে যে ম্যাপটা রয়েছে পৃথিবীর মানচিত্র, এবং তার উপরে কতগুলো লাল রঙের রেখা আঁকাবাঁকা করে টানা রয়েছে, এবং সেই রেখাগুলোর মাঝখানে মাঝখানে একটা টেম্পারেচার লেখা রয়েছে, যেমন এটা 21 ডিগ্রি সি মানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, 16 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রেখাগুলো কিন্তু এক একটা সমষ্ণ রেখা। অর্থাৎ এই যে ধরো, এই যে আমি এখন 16 ডিগ্রি, আমার কার্সারটা দেখো 16 ডিগ্রি সেন্টিগ্রেডের এই যে দাগটার উপর দিয়ে যাচ্ছে, এই যে দাগটা যার উপর দিয়ে যাচ্ছে, এই ধরো আফ্রিকা, এই জায়গাগুলো প্রত্যেকটা স্থানের উষ্ণতা কিন্তু 16 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই যে আরব ভূখণ্ড 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো এই ভারতের মধ্য দিয়ে গেছে, এটা সমস্ত জায়গার উষ্ণতা কিন্তু, এমনকি জলভাগে যেখান দিয়ে গেছে সেখানকার উষ্ণতা এক। তো সেই জায়গাগুলোকে যখন আমি মানচিত্রের মধ্যে যুক্ত করছি, তখন যে রেখাটা কিছুটা আঁকাবাঁকা অবশ্যই হবে তাপমাত্রা কম বেশির উপরে নির্ভর করে। তো সেই যে রেখাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু 16 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা সমষ্ণ রেখা। এটা যেমন 21 ডিগ্রি সেন্টিগ্রেডের সমষ্ণ রেখা।
এটা যেমন 27°C একটি সমষ্ণ রেখা। এরকম ভাবে একাধিক সমষ্ণ রেখা, এবং রেখাগুলো কিন্তু সবই পূর্ব পশ্চিমে বিস্তৃত, যেটা আমরা আগের স্লাইডে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এসেছি, এবং স্থলভাগে কিন্তু একটু ঘন ভাবে অবস্থান করছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ সমুদ্রের পরিমাণ বেশি, এখানে কিন্তু এই সমষ্ণ রেখাগুলোর ঘনত্ব বা স্পেসিং তুলনামূলকভাবে কম। ঠিক আছে, ঘনত্ব কম, অর্থাৎ দূরে দূরে অবস্থান করছে, আর এখানে কিন্তু অনেক কাছাকাছি অবস্থান করছে। সুতরাং এটা হচ্ছে সমষ্ণ রেখা। আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তাপ বিষুবরেখা বা হিট ইকুয়েটার। এখানে দেখো দুটো মাসের হিট ইকুয়েটারকে দেখানো হয়েছে। এই যে কার্সারটা যেখানে রয়েছে, এটা লেখা রয়েছে জ্যান মানে জানুয়ারি, আর এটা জুলাই, এটা জুলাই মাসের। ঠিক আছে, কোনো একটা বছরের এটা জানুয়ারি মাসের তাপ বিষুবরেখা, এটা জুলাই মাসের তাপ বিষুবরেখা। সমষ্ণ রেখার থেকে কিন্তু তাপ বিষুবরেখা সম্পূর্ণ ভিন্ন এই কারণে যে সমষ্ণ রেখার ক্ষেত্রে কিন্তু সমান উষ্ণতা যুক্ত জায়গাগুলোকে আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করছি, কিন্তু যখন আমি হিট ইকুয়েটার আঁকছি মানচিত্রের মধ্যে, তখন কিন্তু আমি সমান উষ্ণতা যুক্তকারী অঞ্চলগুলোকে কিন্তু আমি যুক্ত করছি। যেমন এই যে জানুয়ারি মাসের এই যে হিট ইকুয়েটার, এদিক দিয়ে যাচ্ছে, এই যে আমার কার্সারটা লক্ষ্য করো, এদিক দিয়ে যাচ্ছে। এইটা কিভাবে আমি ড্র করছি? এটা ড্র করা হয়েছে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত সর্বোচ্চ উষ্ণতাযুক্ত অঞ্চল, সমান বলা হচ্ছে না কিন্তু, প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত সর্বোচ্চ উষ্ণতাযুক্ত অঞ্চলগুলোকে যখন আমরা পরপর একটা কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করছি, সেই রেখাটাকে আমি বলছি হিট ইকুয়েটার বা তাপ বিষুবরেখা। যেহেতু জানুয়ারি এবং জুলাই মাসে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে তাপমাত্রাগত একটা শিফটিং হয়, সে কারণে এই তাপ বিষুব রেখাও কিন্তু জানুয়ারি মাসে এবং জুলাই মাসে একটুখানি অবস্থান পরিবর্তন করছে। সুতরাং এটা হচ্ছে সমষ্ণ রেখা ও তাপ বিষুব রেখা। আমরা এবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি, পৃথিবীর তাপমণ্ডল। উষ্ণতা এবং অক্ষাংশের ভিত্তিতে অভিগত গোলকাকার পৃথিবীকে প্রায় সামঞ্জস্যপূর্ণ উষ্ণতাযুক্ত কয়েকটি বলয়ে যখন ভাগ করা হয়, তখন সেগুলোকে আমরা বলি তাপমণ্ডল বা তাপ বলয়। ইংরেজিতে এটাকে বলা হয় হিট জোন। এটা তোমরা নিচের ক্লাসেও তোমরা পড়ে এসেছো। এটাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণমণ্ডল বা টরিড জোন, দুই হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন, এখানে টেম্পারেট, এখানে এটা বানানটা একটু ভুল আছে, এটা ই হবে, তোমরা ঠিক করে নেবে। আর তৃতীয় হচ্ছে হিমমণ্ডল বা ফ্রিজিড জোন। আমরা পরের স্লাইডে একটুখানি ছবিটা দেখে নেব, বাকিটা তোমরা বইতে দেখে নেবে। এই দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা এখানে বলা হয়েছে ট্রপিক অফ ক্যান্সার, থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই পর্যন্ত অংশটাকে একটা হালকা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে, এবং এই জায়গাটাকে আমরা বলছি টরিড জোন। মাঝখানে ইকুয়েটর রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখা রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি, দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে টরিড জোন বা উষ্ণমণ্ডল। তার কারণ এই অঞ্চলে কিন্তু বায়ুর উষ্ণতা সব থেকে বেশি। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধেও সেই অংশটা আর্কটিক সার্কেল পর্যন্ত, এই অংশটাকে আমরা বলছি টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। একটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর 66.5 ডিগ্রি থেকে একদম 90 ডিগ্রি মানে নর্থ পোল, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে সাউথ পোল মানে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি ফ্রিজিড জোন। ঠিক আছে, আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসেছি। গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস কি? শীত প্রধান দেশে ফল ফুল সবজি চাষের জন্য বাগানে স্বচ্ছ কাঁচ বা পলিথিনের দেয়াল ও ছাউনিযুক্ত যে আবদ্ধ ও উষ্ণতর কক্ষ তৈরি করা হয় তাকে গ্রিন হাউস বলা হয়। অর্থাৎ গ্রিন হাউস শব্দটা কোথা থেকে এসছে আমরা পরের স্লাইডে ছবিতে এটা দেখাবো। বর্তমানে পৃথিবীকে একটা গ্রিন হাউসের সাথে তুলনা করা হচ্ছে। বায়ু দূষণের ফলে গ্রিন হাউস গ্যাসগুলোর যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, সিএফসি, জলীয় বাষ্প ইত্যাদি ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায়
পৃথিবীর গড় উষ্ণতা যেটা 15°C সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর উষ্ণতা সমতাও বিঘ্নিত হচ্ছে। এই বিষয়টি প্রথম উল্লেখ করেছিলেন কিন্তু জোসেফ ফুরিয়ার। আর এই উষ্ণায়নের প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এর ফলেই বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। আমরা পরের স্লাইডে গিয়ে ছবির মাধ্যমে একটুখানি দেখে নেব। এই দেখো তোমাদের স্ক্রিনের বাঁ দিকে যে ছবিটা, এটা একটা অ্যাকচুয়াল গ্রিন হাউসের একটা ছবি, কাঁচের ঘর। এটা সাধারণত শীতল জলবায়ুযুক্ত অঞ্চল বা শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে এইরকম ঘরের মধ্যে শাক সবজি ফল মূলের চাষ করা হয়। সূর্য রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন আসে তখন এই কাঁচের দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। ভেতরটাকে উত্তপ্ত করার পর যখন সেটা বৃহৎ তরঙ্গে পরিণত হয় তখন কিন্তু আর কাঁচের দেওয়াল ভেদ করে যেতে না পারায় ভেতরে কিন্তু উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, যেটাই হচ্ছে এই কাঁচের ঘরের মূল উদ্দেশ্য। তো ঠিক এইরকম ভাবেই কিন্তু একটা গ্রিন হাউসের মতন একটা অবস্থা পৃথিবীর মধ্যে তৈরি হয়েছে। পরে পাশের ছবিটায় দেখো, এটা আমাদের পৃথিবী, কার্সারটা একটু দেখো, এটা আমাদের পৃথিবী। পৃথিবীর বাইরে এটা হচ্ছে বায়ুমণ্ডল এবং তার চারদিকে একটা কাঁচের দেওয়াল যেন তৈরি হয়ে রয়েছে। এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এটা অদৃশ্য একটা কাঁচের দেওয়াল যেন তৈরি হয়েছে, যে কাঁচের দেওয়াল ভেদ করে সূর্যের রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আসছে তো বটে, কিন্তু বেরোতে পারছে না। আবার সেটা এখানে দেখো অ্যারো চিহ্নটা এরকম ভাবে একে বেঁকে একবার ওপরে উঠেছে একবার নিচে নেমেছে, আলটিমেটলি সেটা পৃথিবীতেই ফিরে আসছে। অর্থাৎ যেটা বাইরে বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আবার বাউন্স ব্যাক করে পৃথিবীতে ফিরে আসছে। অর্থাৎ গ্রিন হাউসের মতন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যার ফলে বায়ুর উষ্ণতা বাড়ছে। এবং ডান দিকের এই ছবিটা একটা প্রতীকী ছবি, নিচে আগুন দিয়ে দেখানো হচ্ছে এবং পৃথিবীটা যেন গলে গলে পড়ছে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা এখানে দেখানো হয়েছে। আমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে এবার একটুখানি দেখে নিই। গ্লোবাল ওয়ার্মিং, যেটা আগের স্লাইডে একদম শেষে বললাম, যে বিগত কয়েক দশক ধরে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে গ্রিন হাউস গ্যাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটা আশা করি আর বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এটা সবাই আমরা বুঝতে পারছি। এবার এই বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলো কি, আমি খুব সংক্ষিপ্তভাবে এই ফলাফলগুলোকে এখানে 6-7টা ভাগে ভাগ করেছি। এগুলো একটুখানি ডিটেলসে তোমরা বইতে পড়বে। 1, পৃথিবীর তাপের সমতাকে নষ্ট করে দিয়ে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 2, পার্বত্য ও মেরু অঞ্চলের বরফের গলন ঘটছে। 3, বরফের গলনের কারণে সমুদ্রতলের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 4, আবহিক প্রক্রিয়ার প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। আবহিক প্রক্রিয়া বলতে এখানে বৃষ্টিপাত তুষারপাত সমস্তটাকেই বোঝানো হচ্ছে, মেঘ পুরোটাই। 5 নম্বর, কৃষি পদ্ধতি ও শস্য উৎপাদনের উপরেও কিন্তু প্রভাব পড়ছে, বলতে হবে বিরূপ প্রভাব পড়ছে। 6, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুর পরিবর্তন ঘটছে। এবং 7ম, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো এবং লা নিনার প্রভাবে বিশ্ব জলবায়ু প্রবাহিত হচ্ছে। সুতরাং বিশ্ব উষ্ণায়ন এটা সারা বিশ্বের, সারা পৃথিবী, যেরকম এখন আমরা করোনাকে আমরা বলছি একটা প্যান্ডেমিক, সারা বিশ্ব জুড়ে এই করোনা ভাইরাসের এফেক্ট ছড়িয়ে পড়েছে, সেই রকম এই যে উষ্ণায়ন প্রক্রিয়াটাও কিন্তু এটা একটা গ্লোবাল বেসিসে হচ্ছে, সারা বিশ্ব জুড়ে হচ্ছে। সুতরাং আমি কি করলাম বা তুমি কি করলে, তার থেকেও বড় কথা সারা পৃথিবীর মানুষ কতটা এগিয়ে আসছে এই বিশ্ব উষ্ণায়নটাকে রোধ করার জন্য, সেটাই কিন্তু এখানে বড় কথা। যাই হোক, আমরা একদম শেষে চলে এসেছি, আমাদের আজকের পড়া মোটামুটি শেষ। এবার তোমাদের একটা নতুন জিনিস আমি দিয়েছি, তোমাদের সামনের বুধবার দিন অর্থাৎ 29 তারিখ তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। ভয় নেই, তোমাদের স্কুলে এসে পরীক্ষা দিতে বলছি না, তোমরা বাড়িতে বসেই পরীক্ষা দেবে, কিন্তু অবশ্যই বাড়িতে কোনো একজন অভিভাবকের সামনে তোমরা পরীক্ষা দেবে। সে বাবা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, জ্যাঠা হতে পারে, যাতে যেরকম ভাবে পরীক্ষাতে আমরা ইনভিজিলেশন দিই সেরকম ভাবে তারাও যেন দেখে যে তুমি
বইপত্র বন্ধ করে তুমি পরীক্ষাটা দিচ্ছ। তো এই যে আজকে যে আমরা চ্যাপ্টারটা এখানে পড়ালাম, অর্থাৎ বায়ুর উষ্ণতা, এবং তার আগের যে ক্লাসটা আমরা করেছি অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই দুটো ক্লাসের ওপর ভিত্তি করে, এই দুটো ভার্চুয়াল ক্লাসের ওপর ভিত্তি করে 1 ঘন্টার একটা পরীক্ষা 25-30 নম্বরের হবে। 1 ঘন্টার একটা পরীক্ষা সামনের বুধবার দিন তোমাদের দিতে হবে। এই পরীক্ষাটা তোমরা দুপুরে 3টে থেকে 4টে পর্যন্ত এই সময়টায় তোমরা দেবে। আমি তোমাদের স্কুলের গ্রুপে ঠিক 2:45 মিনিটে তোমাদের এই প্রশ্নটা দেব। আর যারা আমার এই ভিডিওটা দেখছে, যে ভার্চুয়াল ক্লাসটা যারা দেখছে তোমরা, তারা এই প্রশ্নটা পাবে ওই দিনকেই 2:45 মিনিটে। এই যে ভিডিওটা তোমরা দেখছো তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা পেয়ে যাবে। সুতরাং তোমরাও কিন্তু ঘরে বসে এই মূল্যায়নটা করতে পারবে, এই অভিজ্ঞতা দিতে পারবে। পরীক্ষাটা তোমরা দেবে, কিন্তু অতি অবশ্যই কোনো অভিভাবকের সামনে যেরকম ভাবে পরীক্ষা তোমরা দাও স্কুলে, সেই রকম ভাবে কোনো রকম বইপত্র বা এই ভার্চুয়াল ক্লাসটাকে বন্ধ রেখে এগুলোকে তোমরা দেখবে না। যা করার তোমাদের 3টের আগে পর্যন্ত, বুধবার 3টা আগে পর্যন্ত তোমরা ভালো করে পড়ে নাও, দেখে নাও এই দুটো ভার্চুয়াল ক্লাসের সাবজেক্ট ম্যাটার গুলো, বইটা ভালো করে পড়ো। এই দুটোর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বুধবার দিন এই পরীক্ষাটা দিতে হবে। এছাড়াও তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক যেরকম প্রত্যেকটা ক্লাসের শেষে থাকে, এটা শেষেও কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক 4 এই স্লাইডের পরেই তোমরা পেয়ে যাবে। আমি আর প্রশ্নগুলোকে রিপিট করব না, তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেটাও তোমরা করবে এবং সেটারও কিন্তু খাতায় লিখে, যে খাতায় তোমরা লিখে আমাকে পাঠাচ্ছ, সেটা আমাকে লিখে পাঠাবে। আর ওই যে প্রশ্নটা যেটা আমি দেব, সেটার উত্তর লেখার পর তোমরা তার ছবি তুলে বা পিডিএফ করে আমাকে পাঠাবে এবং তার মূল্যায়ন আমি যথাসময়ে করব। সুতরাং আমরা একদম শেষে চলে এসেছি। অ্যাক্টিভিটি টাস্ক, এখানে 8টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নগুলোর পাশে তাদের মান দেওয়া রয়েছে, কোনটা 5 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বরের প্রশ্ন। এই 8টা প্রশ্নের উত্তর তোমরা আমাকে লিখে পাঠাও। এখনো পর্যন্ত অনেক ছাত্র তোমরা আমাকে প্রথম 3টে টাস্ক করে পাঠিয়েছো। অনেক ছাত্রের আবার সব টাস্ক এখনো হয়নি, তোমরা সেগুলোও করবে। এবং তার সাথে আরেকটা টাস্ক যুক্ত হলো, অ্যাক্টিভিটি টাস্ক 4, আজকের ভার্চুয়াল ক্লাসের ভিত্তিতে। সুতরাং আমাদের আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো। সামনের সপ্তাহে আবার এর পরবর্তী যে পর্ব, বায়ুমণ্ডলের যে পরবর্তী পর্ব, পর্ব 3, সেটা নিয়ে আবার আমি আসব। সুতরাং সামনের সপ্তাহে তোমরা এই অ্যাক্টিভিটি টাস্ক 4 আর যে পরীক্ষাটার কথা বললাম, সেই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেবে এবং এই নিয়ে আমাদের সামনের সপ্তাহটা কাটবে। আবার আমি পরের সপ্তাহে শেষের দিকে তোমাদের ভার্চুয়াল ক্লাস নিতে আসবো।